তো মুক্তির আন্দোলন কি আমাদের শেষ হয়েছে? মুক্তিযুদ্ধ শেষ হলো, আমাদের মুক্তির আন্দোলন এখনো শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র এবং বৈষম্যহীন যে সমাজ গড়ার কথা আমরা বলছি, সমাজ কিন্তু আমরা এখনো গড়তে পারিনি। শোষণমুক্ত যে আমরা রাষ্ট্র কাঠামো গড়ার কথা বলছি, সেটি কিন্তু আমরা করতে পারিনি। সে কারণে আমাদের মুক্তির যুদ্ধ শেষ হলেও কিন্তু আমাদের মুক্তির আন্দোলন এখনো শেষ হয়নি। আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে, একটা মানচিত্র পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি, একটা লাল সবুজের পতাকা পেয়েছি। কিন্তু আমরা কি আসলে স্বাধীনতার আমাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারগুলোকে আমরা বাস্তবায়ন করতে পেরেছি? আমরা স্বাধীনতার স্বপ্নকে কি আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পেরেছি? আমরা কি সামাজিক সুবিচার, ন্যায় বিচার এগুলিকে আমরা করতে পেরেছি? সেই জায়গায় প্রশ্ন হচ্ছে যে আমরা স্বাধীনতার সুফল কি এখনো পাচ্ছি কিনা। এবং এই প্রশ্ন যখন আসছে তখন আমাদের ভাবতে হচ্ছে কি কারণের জন্য আমরা স্বাধীনতার সুফল পাইনি। তার কারণ হচ্ছে গিয়ে এই স্বাধীনতাকে পক্ষ বিপক্ষ করে, বিভাজন করে, জঙ্গি তকমা নিয়ে, আয়নাঘরে দিয়ে, গুম খুন হত্যার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে, এই স্বাধীনতার চেতনাকে বিক্রি করে একটি চক্র ক্ষমতায় টিকে থাকবার যে অপচেষ্টা, সেই অপচেষ্টা তারা করেছিল। আমরা 55 বছরে দাঁড়িয়ে বাংলাদেশে এখনো মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা এখনো প্রণয়ন করতে পারিনি। আমরা প্রত্যেক বছরই দেখেছি যখন আওয়ামী সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা সংশোধন করা হয়, কিন্তু সেই সংশোধিত তালিকা প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা দেখি সেখানে ভুয়া মুক্তিযোদ্ধা বেরিয়ে আসছে। আমরা স্বাধীনতার 55 বছরেই আমাদের দুঃখ বোধ হয়, আমাদের কষ্ট হয়, যারা এই শহীদ হয়েছে, যারা রক্ত দিয়েছে, সেই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার যে মুক্তিযোদ্ধা, সেই শহীদ সেনানীদের সঠিক নামের তালিকা কিন্তু আমরা এখনো তৈরি করতে পারিনি। আমরা জানি যে এখনো পর্যন্ত যে মুক্তিযুদ্ধের যে তালিকাটা রয়েছে অত্যন্ত সিগনিফিকেন্ট। শতকরা 8 থেকে 10% তালিকা এখনো পর্যন্ত ভুয়া তথ্য দিয়ে সেই তালিকা রয়েছে বলে আমরা যতটুকু তথ্য আমরা মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা জানতে পারছি। সুতরাং 8 থেকে 10% তালিকায় রয়েছে মুক্তিযোদ্ধাদের যে তালিকা, সেই তালিকা সেখানে অসত্য এবং মিথ্যা বয়ান দিয়ে তারা মুক্তিযোদ্ধার তালিকায় তারা তাদের নাম লিখিয়েছে। 14 লক্ষ সরকারি চাকরিজীবী মধ্যে 90,527 জন মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করলেও এখনো দেখা যাচ্ছে যে সেই 8,000-এর মতো যে মুক্তিযোদ্ধার মিথ্যা ভুয়া তথ্য দিয়ে তারা এখনো চাকরির ভুয়া সনদে তারা চাকরি করছে। আমি আবারও বলছি যে 14 লক্ষ সরকারি চাকরিজীবীর মধ্যে 90,527 জন মুক্তিযুদ্ধ কোটায় তারা চাকরি করছে। তার মধ্যে 8,000-এরও বেশি ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে তারা চাকরিতে এখনো পর্যন্ত বহাল রয়েছে। আমাদের দুঃখবোধ হয়, মুক্তিযোদ্ধার চাকরিতে করছেন সেই সঠিক যাচাই বাছাই করবার জন্য বাবার পরিবর্তে চাচা, চাচার পরিবর্তে বাবা, বাবার পরিবর্তে মামাকে দিয়ে যখন করানো হয় তখন ডিএনএ টেস্ট পর্যন্ত করতে। এই লজ্জা রাখবার আমাদের কোনো জায়গা নেই। আমরা সেই লজ্জাবোধ থেকে বলছি যে মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে, মুক্তিযুদ্ধের চেতনাকে ফেরি করে আজকে যারা ফ্যাসিজম সৃষ্টি করেছে তারা কিন্তু বাংলাদেশকে বিভক্ত করে বিভক্তের রাজনীতি করবার চেষ্টা করেছে। আমরা সে কারণেই বলছি যে মুক্তিযুদ্ধের চেতনাকে আর বিক্রি করতে দেওয়া যাবে না। স্বাধীনতার সুফলকে ঘরে ঘরে নিয়ে যেতে হবে এবং তরুণ প্রজন্মকে আমাদের এই স্বাধীনতার সঠিক ইতিহাস তাদের সামনে আমাদেরকে অতি দ্রুতই আমাদেরকে জানাতে হবে। এবং স্বাধীনতার ঘোষককে, স্বাধীনতার ঘোষণা কখন হয়েছিল এবং এই যে একেবারে সত্য বাস্তবতাকে স্বীকার করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুনভাবে আমরা মনে করি রচনা করবার সময় এখন এসেছে। যারা বিকৃতি করেছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা একটা কথা বলে থাকি, আমরা বলি যে মাননীয় সাবেক মরহুমা প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি বলতেন জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা 71-এ দেখেছি যে এই জনগণই কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ, কামার কুমার, কৃষক, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা কিন্তু জনযুদ্ধে অংশগ্রহণ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল। জনগণ যে ক্ষমতার উৎস সেটি কিন্তু আবারও প্রমাণ করেছে 24 জুলাই আগস্ট সেই অভ্যুত্থানের মাধ্যমে। ছাত্র জনতার সেই অভ্যুত্থানে কিন্তু তারা প্রমাণ করেছে মুক্তিযুদ্ধে 71-এ স্বাধীনতা করেছে এবং এই 24-এ এসে তারা কিন্তু সেই স্বাধীনতার যুদ্ধে, স্বাধীনতা রক্ষা করবার যুদ্ধে অবতীর্ণ হয়ে তারা কিন্তু আবারও প্রমাণ করেছে যে এই দেশকে রক্ষা করবার জন্য ছাত্র জনতা তারা একত্রিত হলে কিন্তু কোনো ফ্যাসিজম বাংলাদেশে টিকে থাকতে পারে না। আমরা 71-24-কে কিন্তু একই সুতায় গাথা আমরা বলে থাকি। 71 যে স্পিড, 24-এর কিন্তু একই স্পিড, কিন্তু আমরা 71-24-কে মুখোমুখি করা কোনোভাবে আমাদের কাম্য নয়। আমরা 71-এ যে মুক্তিযুদ্ধ করেছি এবং 24-এ যে আন্দোলন করে বাংলাদেশকে ফ্যাসিজম মুক্ত করেছি, একে অপরকে মুখোমুখি করলে বাংলাদেশের যে স্বাধীনতার যে ইতিহাস, স্বাধীনতার যে আমাদের গৌরবোজ্জ্বল অর্থ সেটি কিন্তু মলিন হয়ে যেতে পারে। সুতরাং আমাদের 24 এবং 71-কে কোনোভাবেই আমরা মুখোমুখি করে ঠিক করানো হবে না। মুক্তিযুদ্ধের চেতনাকে দলীয়করণ করে আমরা ক্ষমতায় টিকে থাকবার যারা অপচেষ্টা করেছে তারা যদিও জুলাই অভ্যুত্থানে তারা পালিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে সেই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রিকারীরা কিন্তু এখনো মাঝে মাঝে ফুসফুস করছে। আমি মনে করি বর্তমান সরকার মুক্তিযোদ্ধার চেতনা বিকৃতকারী এবং যারা একে বিক্রি করবার চেষ্টা করছেন তাদেরকে সঠিক আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবার জন্য চেষ্টা করবেন। এবং আমরা যেটি দেখি
যে যদি সুফল আমাদেরকে পেতে হয় তাহলে আমাদেরকে প্রত্যেকে যে আইনের শাসন, মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মুক্তি নিশ্চিত করতে হবে, অন্যায়, অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। গুম, খুন, হত্যা এবং আয়নাগর সৃষ্টির মাধ্যমে, মুক্তিযুদ্ধকে বিভাজনের মাধ্যমে মানুষের মধ্যে তকমা লাগিয়ে যে সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে জঙ্গি, সঙ্গে থাকলে মুক্তিযোদ্ধা, সঙ্গে না থাকলে মুক্তিযোদ্ধা নয়, সঙ্গে থাকলে মুক্তিযোদ্ধার পক্ষে সপক্ষের শক্তি, সঙ্গে না থাকলে মুক্তিযোদ্ধার বিপক্ষের শক্তি, এই যে বয়ানগুলো, সেই বয়ানগুলোকে কিন্তু এখন খণ্ডন করবার জন্য, প্রতিহত করবার জন্য এখন তরুণ প্রজন্ম জেগে উঠেছে। এবং এই তরুণরা, এদেশের ছাত্র জনতা এখন একত্রিত হয়ে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিক্রিকারীদেরকে এখন প্রতিহত করবার জন্য এখন সময় এসেছে। তাই তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদেরকে জানাতে হবে। আমাদের ইতিহাসকে যদি কোনো কারণে বিকৃত করা হয়ে থাকে, সেই পাঠ্যপুস্তকে সেই ইতিহাসকে আমরা পুনরায় রচনা করতে হবে। আমরা একটা জিনিস বলতে পারি, সেটি হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে, আজকে বক্তারাও একজন বলেছেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে তারা সরকার গঠন করেছে। হাতের যে আমাদের ভোটের যে কালির দাগ, সেটি শুকিয়ে যাবার আগেই কিন্তু তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি এক এক করে তারা পালন করছে। তারা দেখতে পাচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এমনকি যারা পরিচ্ছন্নতা কর্মী তাদেরকে ঈদের উপহার দিচ্ছে। সো এই যে সার্বিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বর্তমান সরকার তাদের যে নির্বাচনী যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির পথে যখন হাঁটছে, তখনই মনে করতে হবে যে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করবার জন্য সরকার তাদের লালিত স্বপ্ন, সেই লালিত স্বপ্ন তখনই আমরা দেখব যে সঠিকভাবে পালিত হচ্ছে, যদি আজকে আমাদের মধ্যে বৈষম্যহীন সমাজ তৈরি করা যায়, আমরা সুশাসন কায়েম করতে পারি, আমরা বাংলাদেশে আইনের শাসন করতে পারি, গুম, খুন, হত্যার রাজনীতি বন্ধ করতে পারি, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে পারি, তাহলেই কিন্তু মুক্তিযুদ্ধের যে আজকে চেতনা, সেই চেতনা আমরা বাস্তবায়ন করতে পারবো। আমরা দেশের মুখে, মানুষের মুখে হাসি ফোটানোর কথা বলছি। আমরা বলছি যে মানুষের মুখে যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। কিন্তু আমরা ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা রয়েছেন, যারা সরকার করেছেন, তাদেরকে আমরা বলতে চাই, অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনারা ভবিষ্যৎ রাজনীতিকে পরিচালনা করবেন। অতীতের অভিজ্ঞতাকে আপনারা ভুলে যাবেন না। কারণ 24-এর গণঅভ্যুত্থানে যারা বাংলাদেশের ভোটাধিকারকে হরণ করে, গণতন্ত্রকে হরণ করে, জুলুমের রাজনীতি করে, অন্যায় অত্যাচারের মধ্যে ক্ষমতা টিকেছিল, তারা কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। সে কারণে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে, স্বাধীনতার চেতনাকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমরা অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ রাজনীতিতে আমরা রাষ্ট্র, সরকার পরিচালনা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।